আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি হতে আমি যতবার অনলাইন ক্লাসে এসেছি তার মধ্যে আজকে আমি 385 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, 385 নম্বর অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ থাকলো। তো আমি আশা করব তোমরা আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে সংযুক্ত থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিকস হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের ফুটনের ধর্ম এবং এক্স রে রশ্মি নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আধুনিক পদার্থবিজ্ঞান মানে হচ্ছে যে 1901 সালের পরবর্তী যে পদার্থবিজ্ঞান সেটাকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান হিসেবে কি করছিলাম, ধরে নিয়েছিলাম, বা আধুনিক পদার্থবিজ্ঞান হিসেবে বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়েছেন। ঠিক আছে, তার মানে 1901 সালের পরবর্তী বর্তমান পর্যন্ত যে পদার্থবিজ্ঞানের সূচনা ঘটে বা সূচনা হয়ে আসছে সেই পদার্থবিজ্ঞানটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তার আগে পদার্থবিজ্ঞানের সময়কালকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমরা দেখেছি পদার্থবিজ্ঞানের প্রাচীন যুগ ছিল, গ্রিক যুগ ছিল, মুসলিম যুগ ছিল, নিউটন গ্যালিলিও যুগ ছিল এবং তড়িৎ বিজ্ঞানের যুগ ছিল। এছাড়াও সর্বশেষ আধুনিক পদার্থবিজ্ঞানের যুগ। দেখো, আগে বিজ্ঞানীরা মনে করত আলো পৃথিবীতে আসার সময় তরঙ্গ আকারে আসতো। কিভাবে আসতো? তরঙ্গ আকারে আসতো। অর্থাৎ পৃথিবীতে যখন আলোক রশ্মি আসতো তখন আলোক রশ্মি তরঙ্গ আকারে পৃথিবীতে আসতো। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান অর্থাৎ আপেক্ষিকতার তত্ত্ব বা কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে আলো শুধুমাত্র তরঙ্গ আকারে পৃথিবীতে আসে না, আলো কণা আকারে বা ফোটন আকারেও পৃথিবীতে আসে। দেখো, ফোটন মানে হচ্ছে যে শক্তির নিঃসরণ। শক্তির কি? নিঃসরণ। দেখো, আলোক রশ্মি কোনো বস্তু থেকে যখন আলোক রশ্মি বা শক্তি নিঃসৃত হয় তখন সেই শক্তি নিরবিচ্ছিন্ন আকারে বা কন্টিনিউয়াস আকারে কি হয় না, নিঃসৃত হয় না। এটি গুচ্ছ গুচ্ছ আকারে বা প্যাকেট প্যাকেট আকারে বা বিচ্ছিন্নভাবে এই বিকিরণ বা শক্তি কি হয়, নিঃসৃত হয়। অর্থাৎ আমরা দেখতেছি যে কোনো বস্তু থেকে আলো বা শক্তি যখন নিঃসরণ ঘটে তখন সেই নিঃসরণটা নিরবিচ্ছিন্নভাবে না ঘটে, প্যাকেট প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে কি হয়, নিঃসৃত হয়। এই প্যাকেট প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে নিঃসৃত শক্তির বিকিরণ হচ্ছে অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। আলোর এই গুচ্ছ বা প্যাকেটকে, অর্থাৎ আলোক রশ্মির নিঃসৃত এই গুচ্ছ বা প্যাকেটকে আমরা বলবো ফোটন। আমরা কি বলবো? ফোটন বলবো। আমি একটু লিখে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলবো সেটা। তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেবা তোমাদের প্রত্যেকের আইডিতে, কারণ তোমাদের প্রত্যেকের আইডিতে লিঙ্কটা শেয়ার করলে তোমাদের সাথে সংযুক্ত থাকা বন্ধুরাও এই ক্লাসটা দেখার সুযোগ পাবে, সুতরাং তারাও লাভবান হবে। তাই আমি আশা করব তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের লিঙ্কে কি করবা, শেয়ার করবা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি লিখতেছি ফোটনের সংজ্ঞাটা। কোনো বস্তু থেকে আলোক রশ্মি বা শক্তি নিঃসরণের সময় তা নিরবিচ্ছিন্নভাবে নিঃসৃত হয় না। তা প্যাকেট প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে বিচ্ছিন্নভাবে কি হয়, নিঃসৃত হয়। তার মানে আমরা দেখতেছি যে যখন আলোক রশ্মি বা শক্তি কোনো একটি বস্তু থেকে নিঃসৃত হয় তখন সে নিরবিচ্ছিন্নভাবে নিঃসৃত না হয়ে প্যাকেট প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে কি হয়, নিঃসৃত হয়। ঠিক আছে, বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলো তথা বিকিরণের
তথা বিকিরণের আলো তথা কোন বিকিরণ আলো তথা বিকিরণ অসংখ্য অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। অসংখ্য বিকিরণ কিসের সমষ্টি? কোয়ান্টার সমষ্টি, অর্থাৎ অসংখ্য ওই বিকিরণ প্যাকেট বা বিকিরণ উৎসের সমষ্টি। ঠিক আছে, আলোর এই কণা বা প্যাকেটকে আলোর এই কণা বা প্যাকেটকে বা প্যাকেট পুঞ্জকে প্যাকেটকে বলা হয় ফোটন। বলা হয় কি? ফোটন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ফোটন কি জিনিস বুঝতে পারছো। অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম ফোটন। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে আলোকরশ্মির ওই যে নিঃসরণ সেটা খুব সহজে বুঝতে পারবে। আমরা একটু ফোটনের ধর্ম নিয়ে আলোচনা করব। ফোটনের ধর্ম যদি তুমি বুঝতে পারো তাহলে ফোটনটা তুমি আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমি ফোটনের ধর্ম নিয়ে একটু আলোচনা করতেছি। ফোটনের ধর্ম, 1 নাম্বার, ফোটনের কিছু গুরুত্বপূর্ণ ধর্ম রয়েছে। সেখানে 1 নাম্বার হচ্ছে শূন্যস্থানে ফোটন আলোর বেগে চলে। শূন্যস্থানে ফোটন আলোর বেগে চলে। কিসের বেগে চলে? আলোর বেগে চলে। অর্থাৎ ফোটনের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ শূন্য স্থানে ফোটন আলোর বেগে চলে, অর্থাৎ ফোটনের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই বেগ সকল প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে একই হবে। এই বেগ সকল প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কি হবে? একই হবে। তার মানে আমরা দেখতেছি যে ফোটন যখন শূন্য স্থানের মধ্যে দিয়ে চলে তখন সেটি অবশ্যই আলোর বেগে চলবে এবং তার বেগ হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং এই বেগটা সকল কাঠামোর ক্ষেত্রে একই থাকবে। সকল কাঠামোর ক্ষেত্রে কি থাকবে? একই থাকবে। এখন 2 নম্বরটা দেখব, ফোটনের নিশ্চল ভর শূন্য। ফোটনের নিশ্চল ভর যেমন আলোর কণার যেমন ভর নেই, ফোটনেরও কি নেই? ভর নেই। ফোটনের নিশ্চল ভর বা রেস্ট মাস, REST রেস্ট মাস কি? শূন্য। অর্থাৎ ফোটনের কোনো নিশ্চল ভর নেই। 3 নাম্বার আমরা বলতে পারি E ও P যথাক্রমে ফোটনের শক্তি ও ভরবেগ হলে, অর্থাৎ ফোটনের শক্তি ও ভরবেগ যথাক্রমে E ও P হলে, অর্থাৎ ফোটনের শক্তি যদি E এবং ভরবেগ যদি কি হয়? P হয়। আবার বলতেছি, ফোটনের শক্তি যদি E এবং ভরবেগ যদি কি হয়? P হয় এবং একই আলো এবং ফোটন কণা বা ফোটনের লিখি ফোটনের কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য নিউ এবং ল্যাম্ডা হলে, নিউ এবং কি হলে? ল্যাম্ডা হলে। আমি আবার বলতেছি, ফোটনের শক্তি ও ভরবেগ যথাক্রমে E এবং P এবং ফোটনের কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য আমি কলেজের ক্লাস করতে স্যার, আমি আপনাকে ক্লাসটা শেষ করে বলবো। তাহলে দেখো, তরঙ্গদৈর্ঘ্য নিউ এবং যদি কি হয়? ল্যাম্ডা হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ল্যাম্ডা হয়, তবে আমরা লিখব শক্তি E সমান h নিউ। ফোটনের শক্তি E সমান কি? h নিউ এবং ভরবেগ আমরা ভরবেগ সমান কি লিখব? P সমান E/c। ভরবেগ P সমান আমরা লিখব E/c। ভরবেগ P সমান আমরা কি লিখব? E/c লিখব। কিভাবে লিখব? কাইন্ডলি একটু দেখো। এখানে আমি E সমান h নিউ পাইছি না? আমি নিউ সমান কি লিখতে পারি? দেখো, C সমান যদি নিউ ল্যাম্ডা হয়, C সমান যদি নিউ
ল্যামডা হয় তাহলে এখান থেকে আমরা c সমান লিখতে পারি নিউ সমান লিখতে পারি c বাই ল্যামডা। নিউ সমান হবে c বাই ল্যামডা। কাইন্ডলি একটু দেখো এখানে নিউ হচ্ছে আলোর কণার কম্পাঙ্ক বা ফোটনের কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে আলোর কণা বা ফোটনের তরঙ্গদৈর্ঘ্য, c হচ্ছে আলোর কণার বেগ বা ফোটনের বেগ। তাহলে c সমান যদি নিউ ল্যামডা হয় তাহলে নিউ সমান c বাই ল্যামডা। এখানে আমরা লিখব e সমান ac বাই ল্যামডা, e সমান ac বাই কি ল্যামডা। এখন কাইন্ডলি দেখো আমরা আপেক্ষিক তত্ত্ব থেকে জানি যে e সমান pc, e সমান pc, তাহলে সেটা থেকে কি লিখতে পারি p সমান e বাই c, p সমান কি বাই c লিখতে পারি e বাই c লিখতে পারি। আবার কাইন্ডলি একটু দেখো আমরা এখানে p সমান h নিউ বাই c লিখতে পারি, p সমান h নিউ বাই কি লিখতে পারি c লিখতে পারি। কেমনে লিখছি আমি h নিউ সমান পাইছিলাম e, এই দেখো h নিউ সমান আমি e পাইছিলাম, ঠিক আছে কি না। এখন আমি ওই যে এখানে নিউ এর মানটা বসাবো, কার মানটা বসাবো নিউ এর মানটা বসাবো। নিউ এর মান বসালে আমি h বাই c লিখলাম কিন্তু নিউ সমান হচ্ছে c বাই ল্যামডা, c বাই কি ল্যামডা, তাহলে c কাটাকাটি গেলে বাস আমরা এখানে পাচ্ছি p সমান h বাই ল্যামডা। অর্থাৎ ফোটনের ভরবেগ p সমান h বাই ল্যামডা এবং ফোটনের শক্তি e সমান hc বাই ল্যামডা, ফোটনের শক্তি e সমান hc বাই ল্যামডা। প্রিয় শিক্ষার্থী তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি আবারও বলছি তোমরা আমার ক্লাসে যারা সংযুক্ত আছো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ক্লাসের লিংকটা তোমাদের ওয়ালে শেয়ার করবে তা যাতে অন্যরা তোমাদের লিংক থেকে ক্লাসটা দেখার সুযোগ পায়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী প্রতিটি ফোটনের নির্দিষ্ট শক্তি ও নির্দিষ্ট রৈখিক ভরবেগ আছে, আমরা যেটা এখানে লিখলাম প্রত্যেকটি ফোটনের নির্দিষ্ট শক্তি আছে এবং সেই শক্তিটা হচ্ছে E সমান hc বাই ল্যামডা এবং নির্দিষ্ট ভরবেগ রয়েছে সেই ভরবেগটা হচ্ছে p সমান h বাই ল্যামডা। এখন আমরা 5 নাম্বার দেখব ফোটন পদার্থের কণার সাথে সংঘর্ষ ঘটাতে পারে, ফোটন পদার্থের কণার সাথে কি ঘটাতে পারে সংঘর্ষ ঘটাতে পারে। একটু দেখব 4 নাম্বার ফোটন পদার্থের কণার সাথে সংঘর্ষ ঘটাতে পারে, ফোটন পদার্থের কণার সাথে কি ঘটাতে পারে সংঘর্ষ ঘটাতে পারে। এই সংঘর্ষে মোট শক্তি এবং মোট ভরবেগ সংরক্ষিত থাকে। এই সংঘর্ষে অবশ্যই মোট শক্তি এবং মোট ভরবেগ কি থাকবে সংরক্ষিত থাকবে, মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থী, আমরা পেলাম ফোটনের বেগ আলোর বেগের সমান, অর্থাৎ ফোটন 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে এবং এটি যে কোনো কাঠামোতে একই রকম থাকবে এবং ফোটনের নিশ্চল কোণ আমরা পেয়েছিলাম 0। আমি আরো বলছিলাম যে ফোটনের একটি নির্দিষ্ট শক্তি এবং নির্দিষ্ট ভরবেগ থাকবে, ফোটনের নির্দিষ্ট শক্তি হবে E সমান h নিউ, E সমান hc বাই ল্যামডা, E সমান আমরা পাইছিলাম hc বাই ল্যামডা এবং p সমান ভরবেগ p সমান আমরা পাইছিলাম h বাই ল্যামডা। আবার আমরা পেলাম যে ফোটন পদার্থের সাথে সংঘর্ষ করতে পারে এবং এই সংঘর্ষে মোট শক্তি এবং মোট ভরবেগ কি থাকবে সংরক্ষিত থাকবে। আবার দেখো কোন নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতা বাড়লে নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করা কোন নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতা বাড়লে কোন নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতা কোন নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতা যদি বৃদ্ধি পায় তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রমকারী নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রমকারী ফোটনে, আবার বলতেছি কোন নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতা বাড়লে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রমকারী ফোটনের সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু প্রতিটি ফোটনের শক্তি কি থাকবে একই থাকবে, ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে, ফোটনের সংখ্যা কিভাবে বৃদ্ধি পাবে কিন্তু প্রতিটি ফোটনের
প্রতিটি ফোটনের শক্তি একই থাকবে, প্রতিটি ফোটনের কি থাকবে, শক্তি একই থাকবে। তাহলে আমরা দেখতেছি যে যদি কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের তাপমাত্রা, কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর তীব্রতা বেড়ে যায়, তাহলে যে বস্তু থেকে ফোটন নিঃসৃত হবে সেই বস্তু থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রমকারী ফোটনের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু প্রত্যেকটি ফোটনের শক্তি একই রকম থাকবে। প্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকে ফোটন সম্পর্কিত আলোচনা। তো আশা করি তোমরা ফোটন কি জিনিস এবং ফোটনের বৈশিষ্ট্য বা ধর্মগুলি তোমরা বুঝতে পারছো। এখন আমি একটু এক্স রশ্মি বা এক্স রে রশ্মি নিয়ে আলোচনা করব। এক্স রশ্মি বা কি রশ্মি, এক্স রে রশ্মি নিয়ে আলোচনা করব। এক্স রশ্মি বা এক্স রে রশ্মি নিয়ে আমি একটু কি করব, আলোচনা করব। এক্স রে রশ্মি, দেখো এক্স রে মানে তোমরা সবাই তোমরা এক্স রে এর সাথে পরিচিত, কারণ কেউ যখন আঘাতপ্রাপ্ত হয় বা কেউ যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তাকে ডাক্তাররা এক্স রে করানোর জন্য পরামর্শ দিয়ে থাকে। এক্স রে করানোর জন্য কেন পরামর্শ দেয়, অর্থাৎ বডির কোন অংশ ভেঙে গেছে বা কোন বডির কোন অংশে ফাটল ধরছে তা নির্ণয় করে সেখানে ওই যে সেই ক্ষতটা নিরাময়ের জন্য ওষুধ বা ব্যবস্থা নেওয়াতে যাতে সুবিধা হয় সেই জন্য ডাক্তাররা পরামর্শ দেয় এক্স রে করিয়ে আসেন। হাতের এক্স রে, আঙ্গুলের এক্স রে, পায়ের এক্স রে, মাথার এক্স রে, বিভিন্ন রকম এক্স রে আছে। এই এক্স রে করাই আসার জন্য ডাক্তাররা কি দেয়, পরামর্শ দেয়। 1895 সালে বিজ্ঞানী ডাব্লিউ.কে রন্টজেন, ঠিক আছে কিনা, রন্টজেন এই রশ্মিটা, এই এক্স বা এক্স রে রশ্মিটা কি করেন, আবিষ্কার করেন। তিনি কি করছেন দেখো, ক্ষরণ দিয়ে যখন কেটুট রশ্মি সম্পর্কে গবেষণা করতেছিলেন, ক্ষরণ মানে যেখান থেকে ইলেকট্রন নির্গত হতে পারে বা ইলেকট্রন কি হতে পারে, নিঃসৃত হতে পারে, এরকম একটা নল, এই নল দিয়ে যখন কেটুট রশ্মি সম্পর্কে গবেষণা করতেছিলেন তখন তিনি দেখতে পাইছেন যে ক্ষরণ নল থেকে কেটুট রশ্মি ব্যতীত আরো এক ধরনের রশ্মি নির্গত হয়। আবার বলতেছি, 1895 সালে যখন বিজ্ঞানী ডাব্লিউ.কে রন্টজেন ক্ষরণ নল দিয়ে কেটুট রশ্মি সম্পর্কে, অর্থাৎ কেটুট রশ্মি নিঃসরণের সম্পর্কে গবেষণা করতেছিলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন যে কেটুট রশ্মি ছাড়াও কি যায়, আরেকটা রশ্মি সেখানে নির্গত হয়, ঠিক আছে, এবং নির্গত হয়ে প্লাটিনোসায়ানাইড ফাঁদের উপর প্রতিপ্রভা পর্দা সৃষ্টি করে। প্লাটিনোসায়ানাইড পর্দার উপর কি সৃষ্টি করে, প্রতিপ্রভা সৃষ্টি করে। তখন পর্যন্ত এই রশ্মিটা কি রশ্মি সেটা বিজ্ঞানী রন্টজেন জানতে পারেন নাই। তখন পর্যন্ত এই রশ্মিটা কোন ধরনের রশ্মি বা কি রশ্মি, এটা কি কেটুট রশ্মি নাকি এনুট রশ্মি নাকি অন্য কোনো রশ্মি, সেই রশ্মিটা সম্পর্কে বিজ্ঞানী রন্টজেন ধারণা করতে পারে নাই বিধায় তার কাছে সেই রশ্মিটা ছিল কি, অজানা রশ্মি। সেই রশ্মিটা কি রশ্মি ছিল, অজানা রশ্মি ছিল। তিনি ধারণা করছিলেন অবশ্যই এটা কি রশ্মি হতে পারে না, কেটুট রশ্মি হতে পারে না। যদি কেটুট রশ্মি না হয় সেই ক্ষেত্রে সেই রশ্মিটা কি হবে তিনি সেটা চিন্তা করতেছিলেন। যেহেতু তিনি সেই রশ্মিটার নাম জানতেন না, সেই জন্য তিনি এই রশ্মিটার নামকরণ করছিলেন এক্স রে, অর্থাৎ এক্স রে বা এক্স রে, ঠিক আছে। অর্থাৎ যে অজানা রশ্মিটা ক্ষরণ নল দিয়ে নিঃসৃত হতে দেখছেন, কেটুট রশ্মি সম্পর্কে গবেষণা করতে গিয়ে নতুন আরেকটি রশ্মি নির্গত হতে তিনি যে দেখতে পেয়েছিলেন সেই রশ্মিটার নাম বা সেই রশ্মিটা সম্পর্কে তিনি অজানা ছিলেন, এই জন্য তিনি তার নাম দিয়েছিলেন এক্স রে রশ্মি। পরবর্তীকালে বিজ্ঞানী রন্টজেনের নাম অনুসারে এই রশ্মিকে রন্টজেন রশ্মি বা রঞ্জন রশ্মি বলা হয়। পরবর্তীতে এই রশ্মিটাকে রন্টজেন রে বা রন্টজেন রশ্মি বা রঞ্জন রশ্মি বলা হয়, ঠিক আছে। পরবর্তীতে তার নামকরণ করা হয় রঞ্জন রশ্মি বা রঞ্জন রশ্মি। এখন দেখো আমি এই রঞ্জন রশ্মির সংজ্ঞাটা একটু দেখবো। দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন দিয়ে যখন কোনো ধাতুকে আঘাত করা হয়, দ্রুত গতিসম্পন্ন কোনো ধাতু দিয়ে যখন বা দ্রুত গতিসম্পন্ন কোনো ইলেকট্রন দিয়ে যখন কোনো ধাতব পদার্থকে আঘাত করা হয় তখন ধাতব পদার্থ থেকে উচ্চ বেগম
ক্ষমতা সম্পন্ন উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন এক ধরনের বিকিরণ নির্গত হয়। আবার বলতেছি, কোন দ্রুতগতি সম্পন্ন কোন ইলেকট্রন দিয়ে যখন কোন ধাতব পদার্থকে আঘাত করা হয় তখন ওই ধাতব পদার্থ থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন এক ধরনের বিকিরণ নির্গত হয়, তাকে রঞ্জন রশ্মি বা এক্স রশ্মি বলা হয়। আমি আবার বলছি, দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন দিয়ে যখন কোন ধাতব পদার্থকে আঘাত করা হয়, দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন দিয়ে যখন কোন ধাতব পদার্থকে আঘাত করা হয় তখন ধাতব ফাঁক বা ধাতব পদার্থ হতে বা ধাতব পাত হতে এক ধরনের বিকিরণ নিঃসৃত হয়, যাকে রঞ্জন রশ্মি বা এক্স-রে রশ্মি বলা হয়। রঞ্জন রশ্মি বা কি বলা হয়? এক্স-রে রশ্মি বলা হয়, এক্স-রে রশ্মি। ঠিক আছে, এই এক্স-রে রশ্মি বা রঞ্জন রশ্মির সাথে আমরা সচরাচর পরিচিত। আমরা সেটা শুরুতে রঞ্জন রশ্মি বা এক্স-রে রশ্মি নিয়ে যখন আমরা শুরুতে আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা সেটা বলছিলাম এক্স-রে রশ্মি বা রঞ্জন রশ্মির সাথে আমরা সবাই মোটামুটি ভাবে পরিচিত, কারণ আমাদের জীবনের সাথে এক্স-রে শব্দটা খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় বা কোনো সমস্যায় পড়ি তাহলে ডাক্তাররা আমাদেরকে অবশ্যই এক্স-রে করানোর জন্য কি দেয়? পরামর্শ দেয়। এটি একটি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এটি একটি কি তরঙ্গ? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। স্বাভাবিক আলোর সাথে এই রশ্মির পার্থক্য শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য। শুধুমাত্র কোন দৈর্ঘ্যে? তরঙ্গ দৈর্ঘ্যে। আমি আবার বলতেছি, এটি একটি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাড়িৎ চৌম্বক তরঙ্গ অর্থাৎ এক্স-রে রশ্মি একটি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এক্স-রে রশ্মি কি তরঙ্গ? তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এবং এই তরঙ্গের সাথে স্বাভাবিক আলোর পার্থক্য হচ্ছে শুধুমাত্র কিসে? তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এক্স-রে রশ্মির সাথে স্বাভাবিক আলোর পার্থক্য হচ্ছে শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য প্রায় tan ইনভার্স 10 মিটার। এই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য প্রায় tan ইনভার্স 10 মিটার। অর্থাৎ এক্স-রে রশ্মিটা সর্বোচ্চ tan ইনভার্স 10 মিটার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কি করে? কাজ করে। এক্স-রে রশ্মি দুই ধরনের। এক্স-রে রশ্মি কয় ধরনের? দুই ধরনের। এক্স-রে রশ্মি দুই ধরনের। এক্স-রে রশ্মি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে যে কোমল এক্স-রে রশ্মি। কোমল এক্স-রে রশ্মি। যেটা এক্স-রে রশ্মি আমি বলছিলাম দুই ধরনের। আর একটা হচ্ছে যে একটা কোমল এক্স-রে রশ্মি, আর একটা হচ্ছে কি কঠিন এক্স-রে রশ্মি। একটা কোমল এক্স-রে রশ্মি আর একটা কঠিন এক্স-রে রশ্মি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, না বুঝলে আমাকে জানাইও। আমি চেষ্টা করব সব উচ্চতায় তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, না বুঝলে কিন্তু এটা নিয়ে বা পরীক্ষার খাতায় কোনো কিছু লিখতে পারবে না বা বাস্তব জীবনের সাথে সেটাকে কম্পেয়ার করতে পারবে না। তাই অবশ্যই একটু মনোযোগী হয়ে দেখতে হবে। আমি আবার বলতেছি, দ্রুতগতি সম্পন্ন কোনো ইলেকট্রন দ্বারা যদি কোনো ধাতব পাতকে আঘাত করা হয় তখন যে এক ধরনের বিকিরণ নিঃসৃত হয় সেই বিকিরণকে আমরা এক্স-রে বলবো। এক্স-রে এর সাথে আমরা খুব বেশি জড়িত, কারণ আমাদের জীবনে যে কোনো কিছু ঘটলে ডাক্তাররা বলে যে আগে এক্স-রেটা করিয়ে আসেন। আমি বললাম এখানে এক্স-রে দুই প্রকার, একটা কোমল এক্স-রে আর একটা কি এক্স-রে? কঠিন এক্স-রে। একটি কোমল এক্স-রে আর একটা কি এক্স-রে? কঠিন এক্স-রে। অর্থাৎ এক্স-রে দুই ধরনের, একটা কোমল এক্স-রে আর একটা কঠিন এক্স-রে। আমরা প্রথমে দেখব কোমল এক্স-রে কি জিনিস। কোমল এক্স-রে কি জিনিস দেখার পরে আমরা কঠিন এক্স-রে কি জিনিস সেটাও একটু দেখব। দেখো কোমল এক্স-রে। কোমল এক্স-রে প্রথমটা হচ্ছে কি? কোমল এক্স-রে। দেখো কোমল এক্স-রে কি জিনিস। গ্যাস নল এক ধরনের নল। গ্যাস নলে গ্যাসের চাপ বেশি থাকলে যে ধরনের এক্স-রে পাওয়া যায়, গ্যাস নলে গ্যাসের চাপ বেশি থাকলে যে ধরনের এক্স-রে পাওয়া যায় তার ভেদন ক্ষমতা থাকে কম। আমি একটু লিখি, গ্যাস নলে গ্যাসের চাপ বেশি থাকলে যে ধরনের এক্স-রে পাওয়া যায়
গ্যাস নলে গ্যাসের চাপ বেশি থাকলে যে ধরনের এক্স-রে পাওয়া যায় তার ভেদন ক্ষমতা কি থাকে? কম থাকে। তার ভেদন ক্ষমতা কম থাকে। ভেদন ক্ষমতা মানে কি? সে খুব সহজে ভেদ করে যেতে পারে। এখানে ভেদন ক্ষমতা কম থাকা মানে সে খুব সহজে ভেদ করে যেতে পারে। ভেদন ক্ষমতা কম থাকে এবং এই ধরনের এক্স-রে গুলিকে আমরা বলবো থুমল এক্স-রে এবং এই ধরনের এক্স-রে গুলিকে আমরা কি বলবো? থুমল এক্স-রে বা সফট এক্স-রে বলবো। এই ধরনের এক্স-রে গুলোকে কোমল এক্স-রে বা সফট এক্স-রে বলা হয়। কোমল এক্স-রে বা সফট এক্স-রে বলা, ঠিক আছে? তার মানে আমরা দেখতেছি যে সকল এক্স-রে গ্যাস নলের চাপ বেশি থাকার কারণে কি হয়? নিঃসৃত হয়, তাদের ভেদন ক্ষমতা সব সময় কম থাকে এবং এই কম ভেদন ক্ষমতা সম্পন্ন এক্স-রে গুলিকে আমরা বলবো কোমল এক্স-রে। চিকিৎসা শাস্ত্রে এই ধরনের এক্স-রে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? চিকিৎসা শাস্ত্রে এই ধরনের, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই ধরনের এক্স-রে ব্যবহার করা হয়। কোমল এক্স-রে এর পাল্লা, এই এক্স-রে এর পাল্লা হচ্ছে 5 অ্যাংস্ট্রম থেকে কত অ্যাংস্ট্রম পর্যন্ত? 10 অ্যাংস্ট্রম পর্যন্ত। অর্থাৎ 5 * 10 ইনভার্স 10 মিটার থেকে 10 * 10 ইনভার্স 10 মিটার পর্যন্ত কি করতে পারে? হতে পারে। সো এই 10 না 100 হবে। 10 না কত হবে? 100 হবে। অর্থাৎ 5 অ্যাংস্ট্রম থেকে 100 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে। এটাই হচ্ছে কোমল এক্স-রে। এটাই হচ্ছে কি এক্স-রে? কোমল এক্স-রে। এখন আমরা একটু কঠিন এক্স-রে জিনিস দেখো। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি গ্যাস নলে গ্যাসের চাপ কম হয়, গ্যাস নলে যদি বেশি হওয়ার পরিবর্তে গ্যাসের চাপ কম হয় এবং যে ধরনের এক্স-রে সেখান থেকে নির্গত হবে সেই এক্স-রে গুলির ভেদন ক্ষমতা কি থেকে বেশি হবে। আমি এখানে কঠিন এক্স-রে লিখি। কঠিন এক্স-রে, গ্যাস নলে গ্যাসের চাপ কম থাকলে, বেশি এর পরিবর্তে এখানে কি আসবে? কম আসবে। কম থাকলে যে ধরনের এক্স-রে পাওয়া যায় তাদের ভেদন ক্ষমতা বেশি হবে। তাদের ভেদন ক্ষমতা কি হবে? বেশি থাকে। দেখো আমি আবার বলছি, তাদের ভেদন ক্ষমতা অর্থাৎ গ্যাস নলে যদি গ্যাসের চাপ বেশি থাকে তাহলে এমন কিছু এক্স-রে পাবো যাদের ভেদন ক্ষমতা কম থাকবে, আর গ্যাস নলে যদি গ্যাসের চাপ কম থাকে তাহলে এমন কিছু এক্স-রে পাবো যাদের ভেদন ক্ষমতা কি থাকবে? বেশি থাকবে। এবং এই ধরনের এক্স-রে গুলোকে আমরা কঠিন এক্স-রে বা হার্ড এক্স-রে বলবো। কঠিন এক্স-রে বা কি এক্স-রে বলবো? হার্ড এক্স-রে বলবো। এই এক্স-রে গুলি পদার্থের গঠন প্রকৃতি নির্ণয়ে ব্যবহার করা হয়। এই এক্স-রে গুলি পদার্থের গঠন বা প্রকৃতি নির্ণয়ে পদার্থের গঠন বা প্রকৃতি নির্ণয়ে এই এক্স-রে গুলি ব্যবহার করা হয়। এদের পাল্লা, কঠিন এক্স-রে এর পাল্লা হচ্ছে যে 0.001 অ্যাংস্ট্রম হতে 0.001 অ্যাংস্ট্রম হতে 5 অ্যাংস্ট্রম পর্যন্ত। আমি আবার কঠিন এক্স-রে এবং কোমল এক্স-রে নিয়ে একটু আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী, আমি কঠিন এক্স-রে মানে বলছিলাম, কোমল এক্স-রে মানে বলছিলাম যে যখন গ্যাস নলে গ্যাসের চাপ বেশি থাকে, তখন সেই ক্ষেত্রে এক ধরনের এক্স-রে নির্গত হয়, এক ধরনের এক্স-রে নিঃসৃত হয়। সেই এক্স-রে গুলি যে এক্স-রে গুলি নির্গত হয় সেই এক্স-রে গুলির বেদনযোগ্যতা কম থাকে এবং এই ধরনের এক্স-রে গুলিকে আমরা বলবো কোমল এক্স-রে। আবার যদি গ্যাসের চাপ কম থাকে, গ্যাস নলে যদি গ্যাসের চাপ কম থাকে সেই ক্ষেত্রে যে ধরনের এক্স-রে নির্গত হয় সেই এক্স-রে গুলিকে আমরা বলবো কঠিন এক্স-রে। এক্ষেত্রে এদের পাল্লা হবে 0.001 অ্যাংস্ট্রম থেকে 5 অ্যাংস্ট্রম পর্যন্ত এবং এবং কোমল এক্স-রে এর ক্ষেত্রে যে কোমল এক্স-রে এর পাল্লা হবে
ঠিক আছে, এখন আমরা এক্স রে উৎপাদন নিয়ে একটু আলোচনা করব। দেখো এক্স রে উৎপাদন, এক্স রে তিন পদ্ধতিতে উৎপাদিত হয়। এক্স রে কয় পদ্ধতিতে উৎপাদিত হয়? তিন পদ্ধতিতে উৎপাদিত হয়। একটা হচ্ছে গ্যাস নল পদ্ধতি, একটা পুলিশ নল পদ্ধতি, আর একটা হচ্ছে যে আমি আবার বলছি এক্স রে তিন পদ্ধতিতে উৎপন্ন হয়। এক্স রে কয় পদ্ধতিতে উৎপন্ন হয়? তিন পদ্ধতিতে উৎপন্ন হয়। কয় পদ্ধতিতে? তিন পদ্ধতিতে এক্স রে উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী কাইন্ডলি একটু দেখো। এক্স-রে উৎপাদন, এক্স-রে উৎপাদন, এক্স-রে তিন পদ্ধতিতে উৎপন্ন হয়। এক্স-রে তিন পদ্ধতিতে উৎপন্ন হয়। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে গ্যাস নল পদ্ধতি, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি গ্যাস নল পদ্ধতি। এক নাম্বার হচ্ছে কি পদ্ধতি? গ্যাস নল পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে পুলিশ নল পদ্ধতি, পুলিশ নল পদ্ধতি। তিন নাম্বার হচ্ছে বিটাট্রন পদ্ধতি। কিট্রন পদ্ধতি, বিটাট্রন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই তিনটা পদ্ধতির মধ্যে গ্যাস নল পদ্ধতিটা কিছুক্ষণ আগে কোমল এক্স-রে, কঠিন এক্স-রে পড়ার সময় আমরা তোমাদের সামনে আমি হালকা করে আলোচনা করছি। আমি আগামী ক্লাসে কিভাবে গ্যাস নল পদ্ধতিতে এক্স-রে উৎপন্ন করা যায় এবং সেই এক্স-রের ধর্ম বা ব্যবহার নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভালো থেকো প্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম।